ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব দশম শ্রেণীর রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের কোষে দেখি 26.4-এর পার্ট 4 নিয়ে। এর পূর্বে আমরা পার্ট 3 পর্যন্ত অর্থাৎ 9-এর দাগের যে সমস্যা আছে সেই পর্যন্ত আমরা আলোচনা করেছি এবং তার প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেই অংশগুলি তোমরা দেখতে পারো। এছাড়াও আমরা রাশিবিজ্ঞান নিয়ে আরো যে বিস্তারিত আলোচনাগুলি আছে অর্থাৎ কোষে দেখি 26.1, 2 এবং 3 এই তিনটি অধ্যায়েরও কোষে দেখি সমস্যার সমাধান করা হয়েছে, সেগুলিও তোমরা চাইলে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজ আমরা 10-এর দাগের অর্থাৎ এসে 2 নম্বরের যে কোশ্চেনগুলি থাকে, শর্ট কোশ্চেনগুলি, সেগুলি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমের কোশ্চেনটাই বলা হয়েছে শ্রেণী এবং পরিসংখ্যা দেওয়া আছে। এখানে 65 থেকে 85, 85 থেকে 105, 105 থেকে 125, এরকম করে 185 থেকে 205 এইভাবে দেওয়া আছে এবং পরিসংখ্যাটাও দেওয়া আছে। আমাকে করতে কি হবে? উপরের পরিসংখ্যা বিভাজন ছকের মধ্যমা শ্রেণীর ঊর্ধ্বসীমা না মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্ন সীমানার অন্তর্ফল অর্থাৎ বিয়োগফল আমাকে বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে ছকটাকে নিতে হবে। সংখ্যা গুরুমান আমরা তো সহজেই খুঁজে বের করে নিতে পারবো যে এই 20, এখানে 20টা পরিসংখ্যাটা সব থেকে বেশি, তার জন্য এখানে সংখ্যা গুরুমান হচ্ছে 20। তাহলে সংখ্যা গুরুমান যদি 20 হয়, সেখান থেকে আমরা কি করব? বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা এখানে কিন্তু 20, এটা আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু যখনই আমাদের মধ্যমা বের করতে হবে, সেখানে আমাদের মধ্যমা বের করতে গেলে ক্রমযৌগিক পরিসংখ্যা প্রয়োজন। তাহলে সেখানে আমরা ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করব। তাহলে প্রথম কাজ হচ্ছে আমার কি? প্রথম কাজ হচ্ছে শ্রেণী, পরিসংখ্যা এবং ক্রমযৌগিক পরিসংখ্যা তিনটাকে বের করে নিই। তাহলে এখানে দেখো যে বিভাজন ছকটা ছিল, সেই ছকটা আমরা এখানে লিখে নিয়েছি। ঠিক আছে, এই ছকটা আমরা কি করব? পরিসংখ্যার পর ক্রমযৌগিক পরিসংখ্যা বের করব। ক্রমযৌগিক পরিসংখ্যা বের করতে গেলে এখানে আছে কত? 4। তাহলে 4, এখানে কত আছে? 15। তাহলে 15-এর সঙ্গে কি হয়? যোগ হবে, 4 যোগ হবে। তাহলে 4 যুক্ত 15 তার মানে হচ্ছে 19। এখানে কি করব? 19-এর সঙ্গে 3 যোগ তার মানে হবে 22। তারপর 22-এর সঙ্গে 20 যোগ তার মানে হবে 42। 42-এর সঙ্গে 14 যোগ তার মানে হবে 56। 56-র সঙ্গে 7 যোগ তার মানে হবে 63। আবার 63-র সঙ্গে 14 যোগ তার মানে হবে 77। ঠিক আছে, তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমি কত বের করলাম? 77 বের হলো, 77 বের হলো। তাহলে n হচ্ছে 77। তাহলে n/2 কত? n/2 হচ্ছে 77/2। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 38.5। 38.5। এবার এই 38.5, এবার আমাকে কি বার করবো? মধ্যমাটা বার করবো, মধ্যমা শ্রেণীটা বার করবো। তাহলে আমরা যদি দেখি, দেখো 38.5 তার মানে কোনটা হচ্ছে? 42টা হচ্ছে, তার ঠিক বেশি হচ্ছে কত? 42। আর 40 মানে কোনটা? 125 থেকে 145। তাহলে আমরা এখানে লিখতে পারি যে 38.5 এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, কত? 42। ঠিক আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা 42 এর মধ্যমা শ্রেণীটা কত? দেখো, এত এর মধ্যমা শ্রেণী কত? 125 থেকে 145। তাহলে 125 থেকে 145, এটা হয়ে গেল মধ্যমা শ্রেণী। তাহলে এইখানে আমাকে কি বলতে? মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব সীমানা। ঠিক আছে, দেখো কোশ্চেনে দেখো মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা। তাহলে লিখবো অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা কত? 145, 145। ঠিক আছে, এবার আমরা সংখ্যাগুরু মানটা যাবো। এটা আমার বেরিয়ে গেল। এবার আমাকে কি বার করতে হবে? সংখ্যাগুরু মানটা বের করতে হবে। তাহলে এখানে সব থেকে বেশি, দেখো সংখ্যাগুরু মানের ক্ষেত্রে আমরা কি বের করি? সংখ্যাগুরু মানের ক্ষেত্রে দেখবো পরিসংখ্যা কোনটা বেশি আছে। পরিসংখ্যা কোনটা সব থেকে বেশি আছে?
পরিসংখ্যা সব থেকে বেশি আছে কত, 20। তাহলে পরিসংখ্যা যদি সব থেকে 20 বেশি থাকে, তাহলে সংখ্যাগুরু মান সম্বলিত, এখানে আমরা লিখব সর্বাধিক সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 20। তাহলে অতএব সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী, সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী কোনটা, 125 থেকে 145। এবার আমাকে কি বার করতে বলেছে, দেখো সংখ্যা গুরুমানের নিম্ন শ্রেণী সীমানা, তাহলে অতএব সংখ্যা গুরুমানের নিম্ন শ্রেণী সীমানা, কত, 125। এবার দুটোর মধ্যে আমাকে অন্তর মানে বিয়োগফল বার করতে হবে। তাহলে এবার আমরা উত্তরটা লিখবো, অতএব এখানে আমাকে দেখো উত্তরটা লিখতে বলেছে যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা, এখান থেকে আমরা উত্তরটা লিখবো যে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা ও সংখ্যাগুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তরফল। ঠিক আছে, পুরোটাই লিখে আমরা লিখবো অন্তরফল কত, 145 থেকে 125 বিয়োগ তার মানে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে খুব সহজেই দেখো আমরা এই যে দুটি একটি ছক বলে দিয়েছিল, সেই ছকে মধ্যমা যে শ্রেণী এবং সংখ্যাগুরু মানে যে শ্রেণী, দুটো শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমানার অন্তর আমরা খুব সহজেই বের করতে পারলাম। এরপর আমরা 2 এর যে সমস্যাটা দিয়েছে সেটার সমাধান করবো। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যা বিভাজন ছক নিচে দেওয়া হলো। এবার আমাকে বার কি করতে হবে, 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে, 14.6। ঠিক আছে, তার মানে এখানে পরিসংখ্যা অ্যাথলিটের সংখ্যাগুলো বলা আছে 14.6, মানে এটা হচ্ছে 14.6, মানে এর কম। তার মানে এর কম যদি হয়, তাহলে দেখো এটা হচ্ছে আমরা যখন এই এই যে ছক বিভাজন ছকগুলো দেখি, তখন দেখো 13.8 থেকে 14, তার মানে আমরা বলতেই পারি এটা হচ্ছে 14 কম। তারপর যখন আমরা বলবো 14.2 এর কম, তাহলে 14.2 এর কম যেটা হবে, তার মানে সেটা তার 14 কম। আবার যদি 14.4 এর কম দেখি, তার মানে সেটা 14.2 এরও কম, 14 কম। আবার 14.6 এর কম যদি দেখি, তাহলে সেটা কি হবে, 14.6 এর কম মানে হচ্ছে 14.4 এর কম, আবার 14.2 এর কম, আবার সেটাও হচ্ছে 14 কম। তাহলে এই ক্ষেত্রে আমার কি করতে হয়, ক্রমযৌগিক পরিসংখ্যা বার করলে খুব সহজেই আমরা অ্যান্সারটা বের করে দিতে পারি। তাহলে আমরা এখানে যেটা এটি যে ছকটা আছে সেটার সঙ্গে আমাদের আরেকটা ছক আমাদেরকে করে নিতে হবে। তাহলে এখানে আমরা যে ছকটা করব সেটা হচ্ছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অ্যাথলিটের ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, 14 এর কম। ঠিক আছে, 14 এর কম, তারপর হবে 14.2 এর কম, তারপর হচ্ছে 14.4 এর কম, তারপর 14.6 এর কম, তারপর হচ্ছে 14 এর কম, তারপর হচ্ছে 15 এর কম। ঠিক আছে, তাহলে এবার আমাকে দেখো 14 এর কম যেটা এখানে আছে কত, 2 আছে, তাহলে 2টাই হবে ক্রমযুগ্ম পরিসংখ্যা। এরপরে দেখো কত আছে, 4, তাহলে যখন 14.2 এর কম, তার মানে 2টাও যোগ হবে, তাহলে 2 যুক্ত 4 তার মানে হচ্ছে 6। তারপর কত আছে, 5, তাহলে 6 প্লাস 5 তার মানে হচ্ছে 11, তারপর হচ্ছে 11 প্লাস এখানে কত আছে 71, তাহলে 11 প্লাস 71 মানে হচ্ছে 82, আবার 82 প্লাস এখানে কত আছে 48, 48 মানে হচ্ছে 130, আর 130 প্লাস এখানে কত আছে 20, তার মানে হচ্ছে 150। দেখো আমার বলেছিল 150 জন, কারণ 150 মিলে গেল। এবার আমরা কি দেখবো, আমাকে অ্যান্সার কি বার করতে বলেছে, 14.6 সেকেন্ড, তাহলে 14.6 এটা হচ্ছে সেকেন্ডে, এখানে লিখবো সেকেন্ড। ঠিক আছে, তাহলে 14.6, দেখো 14.6 এর কম কত আছে 82, 82 জন। তাহলে এখানে আমার অ্যান্সার যেটা লিখতে বলেছিল যে
ওই 14.6 এর কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করেছে। লিখব যে অতএব 14.6 সেকেন্ড এর কম সময়ে 82 জন, ঠিক আছে, 82 জন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করেছে, ঠিক আছে, বা করে। তাহলে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমার কিন্তু প্রথমে কোশ্চেনটা যদি বুঝতে না পারি তাহলে কিন্তু অ্যান্সার করতে খুবই সমস্যা হবে। তাই প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে কিন্তু অ্যান্সার করবে। বারবার বলি আমি, যখন যে অঙ্কটা করব তখন সেই অঙ্কর পুরো ডিটেলসটাকে জানতে হবে যে কিভাবে হচ্ছে। সেটা যদি না জানতে পারো কিন্তু সহজে অ্যান্সার দিতে পারবে না। আর অ্যান্সার যখন দিতে পারবে না তার মানে কি হবে, যখন কোশ্চেনটার কোনো ডিজিট পরিবর্তন করলো বা কোনো একটা লেখা পরিবর্তন করে দিল, কোনো একটা যে লেখাটা আছে কোথায় লেখা সেটা হয়তো পরিবর্তন করলো, তখন তোমাদের বুঝতে, এখানে দৌড়ের জায়গায় হয়তো লং জাম্প দিয়ে দিল বা হাই জাম্প দিয়ে দিল, তখন তোমাদের কি হবে, সমস্যা হবে। তাই সবসময় চেষ্টা করবে অঙ্কটাকে বুঝে করার, ঠিক আছে। এরপর আমরা তিনেরটা দেখবো। দেখো তিনেরটার ক্ষেত্রে কি বলছে। তিনেরটার ক্ষেত্রে বলা হয়েছে যে একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে 8.1। এখানে সামেশন অফ এফআই এক্স আই বলেছে 132 প্লাস 5 কে, আর সামেশন অফ এফআই বলেছে কত, 20। তাহলে কে এর মান কত, খুবই সহজ গড় বের করা, তো খুবই সহজ। আমরা কি করব, গড়টা দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো আমরা প্রথমেই লিখে নেবো। যেগুলো দিয়ে দিয়েছে, কোনগুলো দিয়েছে, প্রথমেই হচ্ছে সামেশন অফ এফআই এক্স আই কত হচ্ছে 132 প্লাস 5 কে। তারপর হচ্ছে সামেশন অফ এফআই কত হচ্ছে 20, ঠিক আছে। আর গড় কত বলে দিয়েছে, পরিসংখ্যানের গড় 8.1। তাহলে আমরা লিখব যে অতএব গড় এক্স বার কত হবে, সামেশন অফ এফআই এক্স আই বাই সামেশন অফ এফআই। তাহলে এটা আমরা বসাবো, এটা কত হচ্ছে 132 প্লাস 5 কে বাই 20। এটা কার সঙ্গে সমান, এটা বলে দিয়েছে 8.1। তাহলে আমরা এটাকে 8.1 এর সঙ্গে সমান করে নিলাম, ঠিক আছে। তাহলে বা এবার আমরা 132 প্লাস 5 কে বাই 20 ইকুয়াল টু, এখানে 8.1 আছে মানে 10 আমি কি করলাম, দশমিকের জন্য নিয়ে নিলাম। তাহলে 0 0 কেটে দিলাম, কোনাকুনি যদি গুণ করি তাহলে কত হবে, 132 প্লাস 5 কে সমান হচ্ছে 162, বা 5 কে ইকুয়াল টু 162 মাইনাস 132। তাহলে 5 কে সমান হচ্ছে 30, বা কে সমান হচ্ছে 30/5, তার মানে হচ্ছে 6, তার মানে হচ্ছে 6। অতএব কে এর মান 6। এটা আমার অ্যান্সার বের করতে বলেছিল। দেখো কে এর মানটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই ধরনের অঙ্ক দিলে তো খুবই সহজ। এই জন্য তো কনসেপ্টটা বারবার বলছি, কনসেপ্টটাকে ক্লিয়ার না করলে সেই অঙ্কটা আমরা করতে পারবো না। এরপর আমরা চারেরটা দেখবো। দেখো চারের দেখা সমস্যাটা কি বলেছে, এখানে বলে দিয়েছে ইউআই, ঠিক আছে। ইউআই কত বলেছে, ইউআইটা বলে দিয়েছে। ইউআই কত বলেছে, এক্স আই মাইনাস 25/10। আর কি বলে দিয়েছে, সামেশন অফ এফআই ইউআই, এটা কত বলে দিয়েছে 20। আর কি বলে দিয়েছে, সামেশন অফ এফআই, সামেশন অফ এফআই কত বলে দিয়েছে 100, ঠিক আছে। এবার আমাকে বার করতে বলছে এক্স বার, এক্স বারের মান, তার মানে গড় বার করতে বলছে। তাহলে এক্স বার এটা কি, ইউআই মানে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে, তাই না। তাহলে আমরা যদি লিখি এক্স বার ইকুয়াল টু, এক্স বার ইকুয়াল টু ফর্মুলা কি, এক্স বার ইকুয়াল টু হচ্ছে যে এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ। তাহলে এখানে আমার যে মানগুলো জানি সেগুলো আমরা লিখলাম। সামেশন অফ এফআই ইউআই কত 20, সামেশন অফ এফআই কত 100 ইন্টু এইচ, এখানে ইন্টু এইচ লাগলাম। দেখো আমরা এইচ আর এর মান জানি না, কিন্তু আমার ইউআই এর মান তো জানি। তাহলে ইউআই মানে কত, ইউআই মানে হচ্ছে, ইউআই মানে আমরা কি জানি, এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে এ এখানে কত 25,
এ মানে হচ্ছে 25, এইচ মানে কত 10। তাহলে এ মানে হচ্ছে 25, এইচ মানে হচ্ছে 10। তাহলে এবার মানগুলো বসাই। এ মানে হচ্ছে 25, এখানে 20/100, আর এইচ মানে হচ্ছে 10। তাহলে শূন্য শূন্য কেটে গেলে, এখানে শূন্য শূন্য কেটে গেল, তাহলে 25 আর 2 কত 27। তাহলে এক্স বার কত বেরোলো 27। তাহলে কনসেপ্ট বারবার বলছি, ক্রমবিচ্যুতি যদি কনসেপ্ট না জানা থাকে তাহলে তো এই অ্যান্সারটা দিতে পারবো না, যে ইউআই মানে কি এক্স আই মাইনাস এ বাই এইচ। তাহলে এটা আমরা যখনই জানলাম, তার মানে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে এইচ। সামেশন অফ এফ আই ইউআই মান দেওয়া আছে, তার মানে এটা ক্রমবিচ্যুতি। ক্রমবিচ্যুতির ফর্মুলা আমরা জানি। ক্রমবিচ্যুতির ফর্মুলা হচ্ছে কি এক্স বার ইকুয়াল টু এ প্লাস সামেশন অফ এফ আই ইউআই বাই সামেশন অফ এফ আই ইন্টু এইচ। ঠিক আছে, এরপর আমরা 4-এর দাগের অর্থাৎ শেষ যে সমস্যাটা আছে রাশিবিজ্ঞানের এবং দশম শ্রেণীর বইয়েও এই অঙ্কটাই কিন্তু শেষ। এরপরে আর কোনো বসে দেখি সমস্যার সমাধান করতে হচ্ছে না। ঠিক আছে, তাহলে শেষ অঙ্কটা এবার দেখি কি বলেছে। যে সময় বলে দিয়েছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, এরকম করে বলে দিয়েছে 60-এর কম। উপরে পরিসংখ্যা সংখ্যা গুরুমান লেখি। তাহলে সংখ্যা এখানে দেখো যে ছাত্রছাত্রীর সংখ্যাটা আছে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাতে আছে। পরিসংখ্যাতে কি হচ্ছে আস্তে আস্তে দেখো বাড়তে আছে, বুঝতেই পারবে। 3, 12, 27, 57, 75, 80, তাহলে এটা কি আছে বাড়তে আছে, তখন পরিসংখ্যা বের করতে হবে। আবার কি বলছে 10-এর কম, তাহলে 5-এর ক্ষেত্রে আমরা একটা ছক করে নিই। ঠিক আছে, সেখানে আমরা কি কি লিখবো সেটাও দেখে নিই। এখানে আমরা আমরা যেটা লিখবো সেটা হচ্ছে একদিকে হচ্ছে শ্রেণী, দেখো এখানে কি দেওয়া আছে নম্বর, তাহলে আমরা লিখলাম নম্বর। তারপর কি দেওয়া আছে ছাত্রছাত্রী সংখ্যা। ঠিক আছে, ছাত্র ছাত্রীর সংখ্যা। তাহলে এখান থেকে আমরা বের করব নম্বর। কত বলেছে 10-এর কম মানে 0 থেকে 10। তারপর বলেছে 20-এর কম মানে 10 থেকে 20। তারপর 20 থেকে 30। তারপর কত 30 থেকে 40। তারপর 40-এর কম বলেছে মানে 30 থেকে 40। তারপর হচ্ছে 50-এর কম মানে হচ্ছে 40 থেকে 50, তার মানে হচ্ছে 60। তারপর হচ্ছে 60-এর কম মানে হচ্ছে 50 থেকে 60। ঠিক আছে, এগুলো কি হচ্ছে শ্রেণীগুলো লিখে নিলাম। এরপর কত বলছে 3, তাহলে প্রথমটা তো 3ই হবে। তারপরটা কত আছে 12, তাহলে আমরা লিখবো 12 মাইনাস 3, তার মানে হচ্ছে 9। ঠিক আছে, 12 থেকে 3 বাদ দিয়ে দিলাম। এরপর কত হবে 27 মাইনাস 12। ক্রমিক পরিসংখ্যা থাকলে এইভাবে বের করতে হয়, 27 মাইনাস 12। তাহলে 27 থেকে 12 বাদ দিলে কত হয় 15। তারপর কত আছে 37 মাইনাস 27, তাহলে হচ্ছে 57 মাইনাস 27, তাহলে হচ্ছে 57 মাইনাস 27, তার মানে হচ্ছে 30। তারপর এটা কত 75, তাহলে 75 মাইনাস 57, তাহলে হচ্ছে 18। আর তারপর এটা কত হচ্ছে, তারপরটা হচ্ছে 80 মাইনাস 75, তার মানে হচ্ছে 5। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা দেখো পরিসংখ্যা আমি পেয়ে গেলাম। কত পেলাম 3, 9, 15, 30, 18 এবং 5। তাহলে কিভাবে পেলাম আবারও দেখে নাও। প্রথমে আমরা বলেছিল 10-এর কম, তাহলে 0 থেকে 10, তারপর 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম। তাহলে প্রত্যেকটা আমরা কি করলাম শ্রেণীতে ভাগ করে নিলাম। কত 0 থেকে শ্রেণীর সীমানা করে নিলাম, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। আর যেটা ক্রমযৌগিক পরিসংখ্যা ছিল সেখান থেকে আমরা এখানে কি করলাম বিয়োগ করে করে, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে বিয়োগ, যখন ক্রমযৌগিক পরিসংখ্যা বের করি যোগ করে করে বের করি, আবার যখন ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে পরিসংখ্যা বের করবো তখন বিয়োগ করে করে বের করবো। তাহলে এখানে আমরা কি পেয়ে গেলাম পরিসংখ্যাটা পেয়ে গেলাম। এবার আমাকে সংখ্যাগুরু মান বের করতে হবে। ঠিক আছে, সংখ্যাগুরু মান শ্রেণী বের করতে হবে। সরি, এখানে আমাকে বের করতে হবে সংখ্যাগুরু মান শ্রেণী। তাহলে সব থেকে পরিসংখ্যা কোনটা বেশি দেখো 30, তাই না? সব থেকে পরিসংখ্যা বেশি কত 30। তাহলে 30 যদি পরিসংখ্যা বেশি হয় তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখি, লেখাটা হচ্ছে যে লিখব বিভাজন ছকে, বিভাজন ছকে সর্বাধিক সর্বাধিক পরিসংখ্যা, বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 30। অতএব অতএব সংখ্যা সংখ্যা গুরুমান সম্বলিত শ্রেণী বা সংখ্যা গুরুমান শ্রেণীটি, ঠিক আছে, আমাকে লিখতে বলি। তাহলে সংখ্যা গুরুমান শ্রেণীটি ডাইরেক্ট লিখে দিই। কত 30 থেকে 40, 30 থেকে 40। তাহলে দেখো আমরা যে কোষে দেখি যে অধ্যায়গুলি ছিল প্রায় প্রত্যেকটা অধ্যায়েরই আলোচনা করলাম। বিশেষ করে রাশিবিজ্ঞান, আমি বারবার রাশিবিজ্ঞানের উপর জোর দিতে বলার একটাই কারণ যে অঙ্কে যারা দুর্বল, অঙ্ক ঠিকঠাক ভাবে হয়তো পারে না, কিন্তু রাশিবিজ্ঞান এমন একটা অধ্যায় আছে যেখানে খুব সহজেই কিন্তু
এই অঙ্কগুলো অ্যাটেম্প করতে পারে এবং নাম্বার এখানে পার্টলি নাম্বার আছে যে বিভাজন ছকটা তৈরি করলাম, ক্যালকুলেশন করলাম, এই ক্ষেত্রে কি হয় অঙ্কে একটু নাম্বার তোলার সম্ভাবনা থাকে এবং সহজেই এখানে নাম্বারটা তোলা যায়। যারা সাধারণ ছাত্র মানে যাদের পড়াশোনা হয়তো মনে থাকে না বা কোনো ফর্মুলা মনে থাকে না, তারা কিন্তু এই অধ্যায়টি খুব ভালোভাবে করলে এখান থেকে নাম্বার পাওয়ার সম্ভাবনা আছে। বারবার বলছি, এই যে অধ্যায়গুলি করানো হলো, রাশিবিজ্ঞান সম্পূর্ণ করানো হলো, ত্রিকোণমিতি সম্পূর্ণ করা হয়েছে, পরিমিতি করা হয়েছে, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি। জ্যামিতি আমরা এর পরবর্তীতে আমরা যে প্রয়োগগুলি অর্থাৎ কোষে দেখি অধ্যায়ে যে সমস্যাগুলি দেওয়া আছে এবং বইয়ে যে প্রয়োগগুলি আছে সেগুলির সমাধান করব। প্রত্যেকটা অধ্যায়ের বিস্তারিত আলোচনা করবো, মাধ্যমিক নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা পূর্বেই মাধ্যমিক নিয়ে আলোচনা করেছি, সিলেবাস তো এখন চেঞ্জ হয়নি, যে পুরাতন সিলেবাস সেটাই আছে। কিন্তু আমরা পুরাতন সিলেবাস যে ক্লাসগুলো করিয়েছি সেগুলি তোমরা মাধ্যমিক 24-এর বলো 23-এর বলো সেগুলি তোমরা দেখতে পারো, সেগুলি দেখলে তোমরা উপকৃত হবে। আজ এই পর্যন্তই। বারবার বলছি, যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য, এবং আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে যাতে তারা উপকৃত হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।